আমার মতে লজ্জাবোধই জাতির মেরুদণ্ড। এই শিক্ষা দিয়ে জাতির মেরুদণ্ড হওয়া যায় না। যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ মানে লজ্জা শরম হায়া এগুলি উপেক্ষা করে যেভাবে কথা বলে, সকালে এক কথা বিকালে এক কথা, আজকে কথা তারপর ডাহা মিথ্যা কথা ইত্যাদি, এগুলোতে তাদের কোনো লজ্জা শরম নাই। ফলে দেশটা আসলে ডাইরেকশনলেস হয়ে গেছে। হ্যাঁ, শিক্ষা কম হলেও চলে। আমার কাছে সবসময় মনে হয় যে জুলাই সনদের সবচেয়ে দুর্বল জায়গাটা ছিল যে তারা কোন আলোচনা ব্যতি রেখে 6 মাসের মধ্যে সকল সংস্কার করতে এবং একটা সংবিধান সংস্কার পরিষদ তৈরি করে জোরপূর্বক এক ধরনের বাধ্যবাধকতা তৈরি করা এবং সংবিধান সংস্কার বলেন বা সংশোধন বলেন এটার ক্ষমতা একটা সংবিধান সংস্কার পরিষদ তৈরি করে তার কাছে দিয়ে দেওয়া, যে এটা অসাংবিধানিক। রাজনৈতিক সমীকরণ যেন দ্রুত বদলাচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী শিবিরের সংঘাত এখন সংসদ ছাড়িয়ে রাজপথে। জামায়াত বলছে শুধু ওয়াকআউট নয়, এবার সংসদ ও মাঠ দুই জায়গা থেকেই চাপ বাড়ানো হবে। এনসিপি অভিযোগ করছে বিএনপি সংস্কারের প্রশ্নে পিছিয়ে যাচ্ছে। এরই মাঝে শাপলা চত্বরের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নতুন করে আলোচনায় সাবেক মন্ত্রী, সাংবাদিক ও প্রশাসনের ভূমিকা। ট্রাইব্যুনালের এই বিচার কি ন্যায় বিচারের নতুন অধ্যায়, নাকি রাজনৈতিক হিসাব নিকাশের পুনরুত্থান? এদিকে পশ্চিমবঙ্গ নির্বাচনকে ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কাও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিরোধী দলগুলোর দাবি, ভারতীয় রাজনীতির প্রভাব বাংলাদেশেও ছড়িয়ে পড়তে পারে। যদিও দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির স্পষ্ট বক্তব্য, বাংলাদেশ অগ্রাধিকার ঠিক করলে আলোচনায় প্রস্তুত ভারত। আলোচনায় এসেছে বাণিজ্য, ভিসা, এমনকি দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা ইস্যু। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সম্পর্ক কি পারস্পরিক মর্যাদার ভিত্তিতে এগোবে, নাকি আবারও প্রভাব রাজনীতির পুরনো ছায়া ফিরে আসবে? বর্তমান বাস্তবতায় রাজনীতির গতিপথ কোন দিকে মোড় নিচ্ছে, এই প্রসঙ্গে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন দুজন সম্মানিত অতিথি। চলুন পরিচিত হই। স্টুডিওতে আছেন মাহবুব কামাল, সিনিয়র সাংবাদিক। দর্শক, জানিয়ে রাখতে চাই কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক। জনাব মাহবুব কামাল, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম যে রাজনীতির সমীকরণ দ্রুত বদলাচ্ছে, এমনটি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী শিবিরের সংসদ থেকে আমরা দেখি রাজপথে সংঘাত পৌঁছে গেছে। এই বাস্তবতায় আসলে যেমনটি জামায়াত ইসলামীর তরফ থেকে বলা হচ্ছে যে সংসদ ও রাজপথ দুই জায়গায় বিএনপিকে চাপে রাখতে চায় তারা, কিন্তু সরকার আসলে কতটা চাপে আছে? আমার অভ্যাসটা হলো যে আমি কিছুক্ষণ আউট অফ দি ওয়ে কথা বলি, মানে একটু, এটা আমার অভ্যাস। দেখেন, একটা দীর্ঘদিন আমরা শুনে আসছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটি তো আমরা পড়ছি না, এটা কিন্তু এখন আর নেই। হ্যাঁ, এখন আমার মতে লজ্জাবোধই জাতির মেরুদণ্ড, এটা আমি মানে ওইটার এটা অবসলেট হয়ে অচল হয়ে গেছে। এখন লজ্জাবোধই জাতির মেরুদণ্ড। এই শিক্ষা দিয়ে জাতির মেরুদণ্ড হওয়া যায় না। ঠিক আছে, এই অনুধাবনের পেছনের কারণ বলছি আপনাকে। মানে যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ মানে লজ্জা শরম হায়া এগুলি উপেক্ষা করে যেভাবে কথা বলে, সকালে এক কথা বিকালে এক কথা, আজকে কথা তারপর ডাহা মিথ্যা কথা ইত্যাদি, এগুলোতে তাদের কোনো লজ্জা শরম নাই। ফলে দেশটা আসলে ডাইরেকশনলেস হয়ে গেছে। হ্যাঁ, যদি লজ্জাবোধ থাকতো, শিক্ষা কম হলেও চলে। যেমন ধরেন গ্রামের মানুষ, না, গ্রামের মানুষ, ওদের তো শিক্ষা টিক্ষা তেমন একটা নাই, কিন্তু ওদের কিন্তু লজ্জাবোধ আছে। আমি একটা সিনেমা দেখছিলাম দর্শন নামে, রহমান শবনমের। ওখানে একটা সংলাপ আছে যে আমির কো মারনা চাহতা তো উসকা দৌলত ছিন লো, আর গরিব কো মারনা চাহতা তো উসকা ইজ্জত ছিন লো, ও খুদ বা খুদ খতম হয়ে যায়। মানে যদি ধনীকে আপনি মারতে চান তাহলে ওর সম্পদ কেড়ে নাও, আর গরিবকে যদি মারতে চাও তাহলে তার মানে সম্ভ্রম কেড়ে নাও। মানে গরিবের সম্ভ্রম বেশি। তো গ্রামের কৃষকরা যারা আমাদের কন্ট্রিবিউট করে আমাদের ন্যাশনাল ইকোনমিতে, তারা তো অশিক্ষিত, কিন্তু লজ্জাবোধ আছে, যে কারণে তারা পারে। মাহবুব কামাল, একটু সময় নিচ্ছি আপনার কাছ থেকে। দর্শকদের সাথে একটু জানিয়ে রাখতে চাই, দর্শক, ইতিমধ্যে আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকেও। ধন্যবাদ। মাহবুব কামাল, এই যে এটা এখন আমাদের জাতির লজ্জাবোধ ফিরিয়ে আনতে হবে, তা না হলে হবে না। এইসব পিএইচডি ফিএইচডি কিছু হবে না। কে জানি বলছিল যে ডোন্ট কনফিউজ পিএইচডি উইথ উইজডম। ইফ ইউ হ্যাভ এ পিএইচডি, ইভেন
ইউ ক্যান বি স্টুপিড, পিএইচডি থাকলেও স্টুপিড হইতে পারেন। এগুলি এইসব শিক্ষা টিক্ষার এখন আর কোনো মূল্য নাই। হ্যাঁ, দেশটা না মানে ফিলোসফারে ভরে গেছে, পলিটিক্যাল সায়েন্টিস্টে ভরে গেছে, ইকোনমিস্টে ভরে গেছে, আপনার সাইকোলজিস্টে ভরে গেছে, সোশ্যাল সায়েন্সে সব দেখবেন ফিলোসফার। হ্যাঁ, এক একজন রুশো, ভলটিয়ার, হ্যাঁ, বার্ট্রান্ড রাসেল, হবস, ম্যাকিয়াভেলি, অ্যাডাম স্মিথ হয়ে গেছে সবাই। যার যার মতো করে বলতেছে, এক একটা থিওরি দিচ্ছে, এক একটা মন গড়া কথা বলতেছে এবং এটার পক্ষে স্ট্যান্ড নিতেছে এবং কি বলে যে মানে ওই যে মরো মারো, ফাটো ফাটাও, আগাও, এরকম হয়ে গেছে জিনিসটা। আর এই জায়গাতে কি করা, দেখেন আপনি যে বললেন কি জানি প্রশ্নটা করলেন যে এই পার্লামেন্টে না, হ্যাঁ, যেমনটি তারা বলছে যে সংসদ এবং রাজপথ দু জায়গাতেই চাপে রাখতে চায় বিএনপিকে। বিএনপি আসলে কতটা চাপে রয়েছে? না, চাপটা কিসের জন্য এই মুহূর্তে, চাপটা কিসের জন্য? 2.5 মাসও তো হয়নি, অ্যাটলিস্ট 3 মাস 6 মাস তো হানিমুন পিরিয়ড দিবেন, তাই না? চাপ একটা হইতে পারে যে সংস্কার নিয়ে বিএনপি কিছু টাল বাহানা করতেছে, এটা ঠিক আছে, যে যেসব বিষয়ে মানে পার্লামেন্টে র্যাটিফাই হওয়ার কথা বা কি বলে যে সংবিধানে ইনকর্পোরেটেড হওয়ার কথা, সেগুলি নিয়ে বিএনপি একটু টালবাহানা করতেছে। তো এইটার জন্য তো একেবারে রাজপথ, সংসদ মানে একেবারে ডাবল মানে ওয়েতে সরকারের চাপে রাখবে। বর্তমান বাস্তবতা আমরা যেমনটি দেখছি, বিএনপির তরফ থেকে বলা হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে তারা, কিন্তু আবার বিরোধী দলের তরফ থেকে বলা হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন চাইছে তারা। তাহলে আসলে এই বিষয়টি সমন্বয় কিভাবে হবে? না, এখানে দেখেন মানে কন্ট্রাডিক্টরি না। প্রাইম মিনিস্টার বলতেছেন যে অক্ষরে অক্ষরে পালন করা হবে, আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন যে আমরা নির্বাচনটা যাতে হয় সেজন্য আমরা আপোষ করে জুলাই সনদে স্বাক্ষর করেছি। ইট সাউন্ডস ভেরি আনএথিক্যাল। হ্যাঁ, এটা যদি উনি এটা যদি হয়েও থাকে বিএনপি, এটা তো পাবলিক পার্লামেন্টে বলার কথা না, তাই না? এটা কি পাবলিক কি বুঝলো যে এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করছে বিএনপি, এক ধরনের, এ তো এক ধরনের ট্রেচারি বলা যায়। এটা উনি কেন পার্লামেন্টে বলেন আমি বুঝলাম না। তো যাই হোক, এটা কন্ট্রাডিক্টরি, কোনটা হবে জানি না। তবে আমি এই যে 4টা বিষয় যে আনরিজলভড আছে না, 4টা বিষয় তো আনরিজলভড আছে। একটা হচ্ছে জুডিশিয়ারির সেক্রেটারিয়েট এবং সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ প্রক্রিয়া, এটা একটা আছে। হিউম্যান রাইট কমিশন নিয়ে একটা আছে, তারপর লোকাল গভর্নমেন্টের একটা আছে, ইত্যাদি 4টা আছে। তো আমি দুইটাতে বিএনপিকে আমি বলবো যে তারা যেন এটা মানে, বিশেষ করে জুডিশিয়ারি যে ব্যাপারটা। দেখেন, জুডিশিয়ারি তো আমাদের কি বল লাস্ট রিসোর্ট, তাই না? আল্লাহর পরেই তো মানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। এইটা আসলে কি বলে যে এমনভাবে এটার সংস্কার করা উচিত যাতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলো সঠিক বিচারে দিয়ে কোনো প্রভাব মুক্ত না হয়ে। হ্যাঁ, যেমন আমরা তো গত 16-17 বছরে দেখছি যে হায়ার জুডিশিয়ারিকে আপনার পলিটিসাইজ করা হয়েছে। হ্যাঁ, এবং খুব দুঃখজনকভাবে ইভেন দ্য চিফ জাস্টিস ওয়াজ ফোর্স টু লিভ দ্য কান্ট্রি। হ্যাঁ, এটা এরকম ঘটনা ঘটছে। যাই হোক, এগুলি যাতে না হয় এবং জুডিশিয়ারি যাতে প্রপারলি ফাংশন করতে পারে, মানুষ যাতে বিচার পায়, একটা আস্থা পায়। হ্যাঁ, মানুষের কিন্তু আইন আদালতের প্রতি খুব একটা আস্থা নাই, এটা নিশ্চয়ই আপনি বুঝতে পারেন, খুব একটা আস্থা নাই। যেমন ধরেন একটা বলি, 20 মাস যাবৎ এই যে মানে অসংখ্য মানুষ, নিরপরাধ মানুষ ভুয়া মামলায় জেল খাটতেছে। হ্যাঁ, তাদের মধ্যে সাংবাদিকও আছে, আমার কমিউনিটির লোকজনও আছে, তাদের জামিন পর্যন্ত হচ্ছে না। তো এটা তো বোঝাই যায় যে এইখানে একটা ইনফ্লুয়েন্স আছে। এইটা বোঝার জন্য কিন্তু রকেট সায়েন্সের দরকার নেই। হ্যাঁ, আবার যখন গভর্নমেন্ট ডিজায়ার করতেছে যে জামিন হওয়া দরকার, তখন জামিন হয়ে যাচ্ছে। সকালবেলা আপনার জামিন না মঞ্জুর, আবার যখন এক ধরনের প্রেশার আসলো, এই ঘটনা তো ঘটছে, বিকালবেলা সন্ধ্যাবেলা আবার জামিন, ওই কেসে জামিন হয়ে গেছে, তাই না? ওই যে এক নারী তার কি বলে যে শিশু সন্তান সহ তাকে জেলে নিয়ে গেল না, সকালে না মঞ্জুর, বিকালে জামিন। তো এইটা দিয়ে কি হয়? এটা দিয়ে তো পাবলিকের মধ্যে একটা পারসেপশন তৈরি হয় যে আসলে বিচার বিভাগ স্বাধীন নয়, এখানে একটা ইনফ্লুয়েন্স আছে গভর্নমেন্টের। সো এইটা থেকে তো মুক্ত হইতে হবে, তাই না? এবং জুডিশিয়ারির স্বাধীনতা ডেমোক্রেসির সাথে একেবারেই ওতপ্রোতভাবে সম্পর্কিত। হ্যাঁ, একেবারেই ওতপ্রোত সম্পর্কিত। তো এইটা করতে হবে। আরেকটা যে হিউম্যান রাইট কমিশন, দেখেন আমি সেদিন একটা টেলিভিশনে বলছিলাম যে আমাদের কনস্টিটিউশনাল বডিগুলি যদি প্রপারলি ফাংশন করে তাহলে কিন্তু গভর্নমেন্টের কাছে 50% কমে যায়। যেমন আমাদের কী আছে, হিউম্যান রাইট কমিশন, অ্যান্টি করাপশন, তারপরে নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, তথ্য কমিশন আছে না, এগুলি কনস্টিটিউশনাল বডি। তো কনস্টিটিউশনাল বডি তো নিয়ম হচ্ছে যে তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে উইদাউট এনি ইনফ্লুয়েন্স, কিন্তু আমাদের এখানে তো এটা হয় না। তো
তো এগুলো যদি প্রপারলি ফাংশন করতে পারে, যেমন ধর হিউম্যান রাইট কমিশন না, হিউম্যান রাইট কমিশন যদি মানে আমাদের কোথায় কোথায় হিউম্যান রাইট অ্যাবিউজড হচ্ছে, কোথায় কোথায় কী প্রবলেম, এগুলো যে লোকেট করে যদি তারা সিদ্ধান্ত নিয়ে যদি ব্যবস্থা নিতে পারে, তাহলে তো গভর্নমেন্টের কাছে কমে গেল। তখন তো আর প্রাইম মিনিস্টারকে ওই ডিসি মাসুদকে ফোন দিতে হবে না, যারা দেখো তো এটার কী হইলো। প্রাইম মিনিস্টার কেন ইন্টারফেয়ার করে? হ্যাঁ, এসব ছোটোখাটো ব্যাপারে কেন ইন্টারফেয়ার? কারণ অন্যান্য যে সমস্ত মানে প্রতিষ্ঠান আছে তারা প্রপারলি ফাংশন করে না। সো আলটিমেটলি ওই যে অল রোডস লিড টু রোম, হ্যাঁ, তো অল রোডস লিড টু প্রাইম মিনিস্টার। যাই হোক না কেন সব প্রাইম মিনিস্টারের কাছে যায়। হ্যাঁ, এটা গত সরকারে আমরা দেখছি। এইবার অবশ্য আড়াই মাসে কী আর বুঝবো, যাই হোক তারপরও দেখতেছি আমরা। তো সবাই যার যার দায়িত্বটা প্রপারলি যদি ফাংশন করে, দেখেন দেশপ্রেমটা কি এইটা না, এই যে কতগুলি আমাদের দেশে ভুল ধারণা আছে। আমাদের দেশে একটা ধারণা আছে যে সেনাবাহিনী হচ্ছে দেশপ্রেমিক, মানে দেশপ্রেমিক, আর আছে হয়তো টুকটাক কিছু আছে। দেখেন দেশপ্রেমিকের সংজ্ঞা হচ্ছে আমার কাছে যেটা, যে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে, কোনো ফাঁকি না দেয়, সেই দেশপ্রেমিক। কারণ তার ওই কাজটা আলটিমেটলি সরকারের যে মানে যে সাফল্য বা সরকারের যে থলে, সেই থলেতে গিয়ে জমা হয়। একটা মুচি যদি আমার জুতাটা একেবারে নিখুঁতভাবে সেলাই করতে পারে এবং ইয়ে করতে, সেও কিন্তু দেশপ্রেমিক, কারণ সে তার উপর অর্পিত দায়িত্বটা সঠিকভাবে পালন করতেছে। এখন একজন সেনাবাহিনীর সদস্য, সে তার দায়িত্ব পালন করতেছে না, ইজ হি এ প্যাট্রিয়ট? সে তো সেনাবাহিনীর সদস্য, তাই না? ফলে এটা বুঝতে হবে যে দেশপ্রেম এটা কোনো বায়বীয় ব্যাপার না। হ্যাঁ, মুখে বলে দিলাম যে এটা দেশপ্রেমিক। দেশপ্রেম হচ্ছে এটা একটা সলিড ব্যাপার, অসংখ্য ধন্যবাদ একটা সলিড ব্যাপার, এবং যার যার দায়িত্ব তাকে পালন করতে হবে, তাইলেই সে দেশপ্রেমিক। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আব্দুল নূর তুষার। সংস্কার প্রশ্নে বিএনপি কি দ্বিধা বিভক্ত? যেমনটি প্রধানমন্ত্রী বলছেন সংস্কারের প্রতিটি দফা, বিশেষ করে জুলাই সনদের প্রতিটি দফা তিনি বাস্তবায়ন করবেন, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বললেন যে নির্বাচন আদায় আপোষ করে জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এবং এনসিপি ইতিমধ্যে অভিযোগ করছে বিএনপি বিরুদ্ধে যে বিএনপি সংস্কার প্রশ্নে কমিটেড না। বিরোধী দল বলছে যে সংসদ এবং রাজপথ দুই জায়গাতেই তারা এক ধরনের চাপ কিংবা লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে সংস্কার প্রশ্নে রাজনীতির গতিপথ কোন দিকে মোড় নিচ্ছে? বিএনপিটা অনেকবার ব্যাখ্যা করেছে যে তারা তাদের ম্যানিফেস্টোর বাইরে কোনো সংস্কার করবে না। অতএব সংস্কারে যাই লেখা থাকুক না কেন, বিএনপি ওই সময় সনদে যখন বিভিন্ন ধারা সংযুক্ত করা হয়েছে তখন তারা তাদের ম্যানিফেস্টো অনুযায়ী নোট অফ ডিসেন্ট দিয়েছিল, এবং এখনও তারা সেই নোট অফ ডিসেন্টগুলিকে বজায় রেখে ওইখানে তাদের আপত্তি সহ যে সংস্কার সেটা বাস্তবায়ন করছে। ফলে তারা যেখানে যেখানে আপত্তি দিয়েছিল সেই আপত্তিগুলি তারা বহাল রেখেছে, এবং বহাল রাখার জন্য তারা সাংবিধানিকভাবে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতার শক্তি সেটা ব্যবহার করছে। এখন সংবিধানের যে সংস্কারের কথা বলা হয়েছে, এখানে অনেকগুলি সংস্কার রয়েছে যেটা এক অর্থে অসাংবিধানিক। ফলে বিএনপি একই সাথে এটাও দেখার চেষ্টা করছে যাতে যে কোনো ধরনের সংস্কার যেন ভবিষ্যতে আদালত বা অন্য কোথাও চ্যালেঞ্জ না হয়। ফলে আমার কাছে মনে হয় বিএনপি এটা রাজনৈতিক কৌশল, আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না বিএনপির এই চিন্তাটাকে, এই জন্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐকমত্য কমিশন যে সনদ প্রণয়ন করেছেন, সেই সনদে বহু জায়গাতে কিন্তু আসলে আপত্তি করার মতো কিছু কিছু বিষয় রয়েছে। এটা একেবারে নির্ভেজাল, নিষ্কলুষ, একেবারে নির্ভুল এটা বলার তো কোনো সুযোগ নাই। ফলে বিএনপি তার রাজনৈতিক সিদ্ধান্ত যেভাবে নিবে, এটাকে রাজনৈতিকভাবেই বিরোধী দলের মোকাবেলা করা উচিত। বিরোধী দলের অবস্থাটা এখন এইরকম যে তারা এমনভাবে আসছেন যে মনে হচ্ছে সনদ আর সংস্কার এটা আসলে তাদের এজেন্ডা, এটা বিএনপির না। কিন্তু ঐকমত্য কমিশনের বৈঠকে তারা সকলেই হাজির ছিলেন, এবং ওইখানে বসে থেকে এটা প্রণীত হয়েছে, এবং ওইখানে বসে থেকে যার যার নোট অফ ডিসেন্ট তারা দিয়েছেন, এবং কেউই তো তাদের নোট অফ ডিসেন্ট উইথড্র করেন না। এমনকি জামাত ইসলামের এবং অন্যান্য যেসব রাজনৈতিক দল ছিল তাদেরও বিভিন্ন জায়গাতে নোট অফ ডিসেন্ট আছে, অনেকে হয়তো সংসদে যান নাই, কিন্তু নোট অফ ডিসেন্টগুলিতে রয়ে গিয়েছে। আমার কাছে মনে হয় যেটা ভবিষ্যতে আমরা বুঝতে পারবো যে কতটুকু জুলাই সনদ বাস্তবায়িত হবে। তবে একটা মৌলিক জায়গাতে তো অনেকখানি বাস্তবায়িত হয়েছে, যেমন যে অধ্যাদেশগুলি, এগুলি তো জুলাই সনদেরই বাস্তবতায় অধ্যাদেশগুলি দেওয়া হয়েছিল। ফলে সেই অধ্যাদেশগুলির অধিকাংশই তো বিএনপি বিল এনে আইনে পরিণত করেছে। সেখানে তো বিরোধী দল অভিযোগ করছে যে মূল অধ্যাদেশগুলো বাদ পড়ে গেছে। সেগুলি আবার বিএনপি বলেছে যে তারা আরো বেটার মানে ধারা বা আরো বেটার বিল তারা আনবে। দেখা যাক, আমরা অপেক্ষা করি। মাহবুব কামাল ভাই তো বললেন যে এত সহজেই 2-3 মাসের মধ্যেই পুরো ব্যাপারটাকে হাল ছেড়ে দেওয়া উচিত না। তবে 6 মাসের মধ্যে নিশ্চয়ই বোঝা যাবে, কারণ ওইখানে তো আবার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা ছিল,
উচ্চ কক্ষ নিম্ন কক্ষ ছিল, উচ্চ কক্ষের পিআরের বিষয়ে কিছু ব্যাপার স্যাপার ছিল, এগুলো নিশ্চয়ই আলোচিত হবে। তো আমার কাছে সবসময় মনে হয় যে জুলাই সনদের সবচেয়ে দুর্বল জায়গাটি ছিল যে তারা কোন আলোচনা ব্যতি রেখে 6 মাসের মধ্যেই সকল সংস্কার করতে হবে, একটা সংবিধান সংস্কার পরিষদ তৈরি করে জোরপূর্বক এক ধরনের বাধ্যবাধকতা তৈরি করা, এবং সংবিধান সংস্কার বলেন বা সংশোধন বলেন, এটার ক্ষমতা একটা সংবিধান সংস্কার পরিষদ তৈরি করে তার কাছে দিয়ে দেওয়া, যে এটা অসাংবিধানিক। এইখানে কিছু কিছু গলত কিন্তু আছে, এবং এগুলি আমার মনে হয় যে রাজনৈতিকভাবে শুধু নয়, আইনিভাবেও এইগুলির বিরুদ্ধে আদালতে যাওয়ার একটা সুযোগ রয়ে গিয়েছে। ফলে বিএনপি আমার ধারণা বুঝে শুনে আগানোর চিন্তা আরেকটি করছে। প্রশ্ন রাখতে চাই যে বিরোধী দল গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে এতটা হার্ড লাইনে কেন গেছে? দাবি আদায় নাকি এখানে অন্য কোনো দর কষাকষি রয়েছে? বিরোধী দল কেন হারলাইনে গিয়েছিল তারা বলতে পারবে, কারণ ওইখানে বেশ কিছু জায়গাতে এক ধরনের সংশোধনী রয়েছে যেটা সরকারি দলের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে অনেকখানি সংকুচিত করবে। এবং আমার ধারণা যে বিরোধী দল ওই ক্ষমতা সংকোচনটা চায়। পাশাপাশি আরও কিছু জায়গা রয়েছে যেখানে সংবিধানের মূলনীতিতে পরিবর্তনের কিছু জায়গা রয়েছে, কিছু কিছু শব্দ পুনঃস্থাপনের জায়গা রয়েছে। এরকম বেশ কিছু জায়গা আছে যেখানে বিরোধী দল তার ভবিষ্যৎ রাজনীতিতে সংবিধানকে তাদের রাজনীতির সহায়ক করে ফেলার একটা চেষ্টা করেছে। ফলে ওই জায়গাগুলিতে আমার ধারণা যেহেতু বিরোধী দল সুবিধা পাবে, সেই জন্য তারা একটু বেশি মাত্রায় সচেতন নিশ্চয় অবগত আছেন গত এক মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে 300 জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে, এবং হামের টিকা একটি শিশুর মৌলিক প্রাপ্য হলেও আমরা দেখেছি যে সেটি নিশ্চিত করতে পারে ডক্টর ইউনূসের সরকার। একটু জানতে চাই যে আজও আমরা দেখছিলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী, এবং হামের সংকটের জন্য সরকার নিজেদের দায় এড়িয়ে যেতে পারে না এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দায় আসলে কার উপর বর্তায়, অন্তর্বর্তী সরকার না বর্তমান সরকার? কি কারণে হামের সংকটের জন্য সরকারকে দায়ী করবেন? টিকা দেয় নাই, টিকার কার্যক্রম ব্যাহত হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, আর তার ফলাফল এখন ভোগ করছে বাংলাদেশ। এখানে সরকারের দায় এড়িয়ে যেতে পারে না এটা বলার মানে কি? বরং তাদের বেশি দায় রয়েছে, তারা তো সরকারের অংশ ছিলেন। যখন এই টিকা কেনা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা এবং সহকারী স্বাস্থ্য উপদেষ্টা নানান ধরনের টালবাহানা করেছেন, যখন সেক্টর প্ল্যান অনুমোদন করা নিয়ে তারা টালবাহানা করেছেন, সেই সময় তো নাহিদ ইসলাম নিজেও উপদেষ্টা ছিলেন এবং আরও 2জন ছাত্র উপদেষ্টা ছিল। তাহলে নাহিদ ইসলাম নিজের দায় এড়াবেন কিভাবে? এই জন্য উনি এখন সরকারের ঘাড়ে দায় দেওয়ার চেষ্টা করছেন। তখন তারা ছিলেন না, তারা খোঁজ নেন না কেন? আসলে তারা রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা, সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা ছাড়াই সেখানে গিয়ে বিপ্লবের জোরে, আন্দোলনের জোরে বসে পড়েছিলেন, এবং সেই অনভিজ্ঞতাকে আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন তারা। এই যে অনভিজ্ঞতাকে আমাদের উপর চাপিয়ে দিয়ে 18-19 মাসে যে নানান জায়গায় গন্ডগোল তৈরি করে ফেলা, অব্যবস্থাপনা তৈরি করে ফেলা, এগুলোর দায় দায়িত্ব তাদের নেওয়া উচিত। তারা বোঝেন না যে কাজ সে কাজ করতে গিয়েছিলেন কেন? আর যাকে স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল, যাকে স্বাস্থ্য আলোচনা দেখছি, সেটিও নিশ্চয়ই একটি প্রশ্ন। আমি প্রশ্নটি রাখছি, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথী আবারও আমন্ত্রণ। দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আব্দুল নূর তুষার, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আমরা বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে সংস্কার প্রশ্নে কিন্তু বিরোধী দলকে সোচ্চার ভূমিকা পালন করতে দেখছি, কিন্তু হামির শিশু মৃত্যুর মতো এরকম গুরুতর বিষয়টি কেন রাজনীতির আলোচনা অনেকাংশেই চাপা পড়ে যাচ্ছে? প্রথমত এরা শিশু, তার মধ্যে এখানে দরিদ্র শিশুর পরিমাণ অনেক বেশি, এবং এখানে তো রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ খুবই কম। উল্টো এটা নিয়ে কথা বললে পরে অন্তর্বর্তী সরকারের যে অপদার্থতা সেটা ফুটে উঠবে, এবং অন্তর্বর্তী সরকারের অংশ তো মূলত বিরোধী দলের লোকেরাই ছিলেন। ফলে তারা তাদের নিজেদের অযোগ্যতা নিয়ে যাতে আলাপ না হয়, সেজন্য তারা হাম নিয়ে খুব একটা কথা বলছেন না, এবং বারবারই বলছেন যে এই সরকারের দোষ। এই সরকারের এই দোষ কেন হবে? এটা আসলে যা ঘটিয়েছেন সেটা অন্তর্বর্তী সরকারই মূলত ঘটিয়ে গিয়েছেন। যেমনটি নাহিদ ইসলাম বলেছেন যে শুধু পূর্ববর্তী সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে বর্তমান সরকার নিজেদের দায় এড়িয়ে যেতে পারে না, প্রয়োজনীয় ব্যবস্থা দিন। সরকার কি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে? না, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হন নাই, বরং হাম এইভাবে ছড়িয়ে পড়ার পরে সরকার যেটা করেছেন, স্বাস্থ্য ব্যবস্থাকে নির্দেশ দিয়েছেন যাতে এটাকে যথাযথ গুরুত্বের সঙ্গে মোকাবেলা করা হয়। এবং আমরা যেটা দেখেছি, হাসপাতালগুলিতে আলাদা করে বিশেষায়িত হাম ওয়ার্ড তৈরি করা, শিশুদেরকে ভর্তি করার ব্যবস্থা করা, যতটুকু পারা যায় জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য চেষ্টা করা, NICU বা পেডিয়াট্রিক ICU এগুলি যাতে তাদের বিছানা সংখ্যা বাড়ানো যায়
সেগুলি চেষ্টা করা, তবে এগুলি সবই সরকার করেছেন এবং টিকা দানের যে প্রক্রিয়া সেটাকেও ত্বরান্বিত করেছেন। কিন্তু টিকা দিয়ে তো এই আউটব্রেক বন্ধ করা যাবে না, টিকা দিয়ে ভবিষ্যতে এটাকে আবার নিয়ন্ত্রণে নিয়ে আসা যাবে। এখন যাদের হাম হচ্ছে এইটাকে চিকিৎসা দিয়ে যতটুকু পারা যায় জীবন রক্ষা করতে হবে, কারণ হাম একটা ভাইরাল অসুখ এবং হাম হলে পরে শরীর নিজে থেকেই তাকে প্রতিহত করে যদি টিকা দেওয়া না থাকে। টিকা দেওয়া থাকলে তো টিকাই এটা কাজ করে, কিন্তু যাদের টিকা দেওয়া নাই শরীর তার নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে যতটা পারা যায় টিকে থেকে হামের জীবাণুকে পরাস্ত করবে। এরকম অবস্থায় ওই শিশুর পুষ্টি একটি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়, ওই শিশুর যে পরিবেশ সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। ফলে দরিদ্র পুষ্টিহীন এরকম শিশুরা যখন আক্রান্ত হচ্ছে তারা অতি দ্রুত অত্যন্ত বলবো যে মুমূর্ষু হয়ে যাচ্ছে। এবং হামে কিন্তু সাধারণ অবস্থায় 1000 শিশু আক্রান্ত হলে 3 জন মৃত্যুবরণ করতে পারে। সেই হিসেবে আমাদের এখানে রিপোর্টেড কেস আছে 46,000-এর মতো। সেই হিসেবে আপনি যদি চিন্তা করেন তাহলে 120 এবং আরও 18 138টা মৃত্যু এমনিতে হবার কথা অ্যাকর্ডিং টু ডেটা। তবে এখানে যেহেতু পুষ্টিহীনতা যে ইস্যুগুলি বললাম এগুলা থাকার কারণে বেড়েছে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে অনেক কেস আছে যেগুলি আনরিপোর্টেড, অর্থাৎ হয়তো আরও বেশি শিশু আক্রান্ত হয়েছে, আমরা 46,000-কে পেয়েছি, আর যারা মৃত্যুবরণ করছে তারা তো হাসপাতালে মারা যাচ্ছে, ফলে মৃত্যুর ডেটাটা আমরা পাচ্ছি, কিন্তু আক্রান্তের টোটাল ডেটা আমরা পাচ্ছি কিনা এটাও একটা চিন্তার বিষয় রয়েছে। ফলে আমার ধারণা যে হাম হলে যেভাবে মৃত্যু হওয়ার কথা প্রায় তার কাছাকাছি বিষয়টা রয়েছে। কিন্তু এইটাকে যে মেনে নিতে আমাদের হচ্ছে এটা তো মেনে নেওয়ার মতো নয়, কেননা এই অন্যায়টা তো তারা করেছেন। সবচেয়ে বড় অন্যায় এখন তারা যেটা করছেন সেটা হচ্ছে দায় অস্বীকার করে তারা একে তাকে বিভিন্ন লোকের উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু পরিষ্কারভাবে প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে যে যখন এইচপিএনএসপি নিয়ে মিটিং হচ্ছিল সেই মিটিংয়ে উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা তারা বলেছেন যে আপনারা কি বেশি করে খাওয়া দাওয়া করার জন্য এইসব কেনাকাটা করতে চান এবং এইভাবে এগুলো করতে চান এই কেনাকাটার সুবিধার জন্য, এটা একটা তারা বলেছিলেন, এটার প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে। আরেকটি হচ্ছে যখন এইডসের ওষুধ দেওয়া হচ্ছে না এরকম বলা হয়েছে এবং সমকামিতা এবং অন্যান্য বিষয়ে বৃদ্ধির ব্যাপারে প্রধান যে স্বাস্থ্য উপদেষ্টা যিনি প্রধান উপদেষ্টা কর্তৃক নিয়োগকৃত সেই স্বাস্থ্য উপদেষ্টা তখন বলেছেন খারাপ কিছু লোকজন এরকম আক্রান্ত হলে অসুবিধা কি, অর্থাৎ অবস্থাটা বোঝেন এমন একজন লোককে স্বাস্থ্য উপদেষ্টা করা হয়েছে যিনি রোগকে মনে করেন খারাপ লোকের হয়, কিন্তু রোগীকে রোগী হিসেবে চিন্তা করতে হবে, খারাপ ভালো বিবেচনা করার জায়গা এই জাজমেন্টাল জায়গা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা না। এইরকম জ্ঞান বুদ্ধিওয়ালা লোকজনকে স্বাস্থ্য ব্যবস্থা চালাতে দেওয়া হয়েছিল। এগুলার দায় নিতে হবে তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার সরকারকে। সেটা যদি তারা না নিতে পারেন, কিন্তু ইতিহাসে তো লেখা হয়ে থাকছে অপদার্থতার নমুনা তো এই মৃত্যুগুলির মধ্যে আছে। এর দায় নেবে কি? এখানে কয়েকটা বিষয় আসছে, আমি মনে মনে ভাবতেছিলাম যে এগুলো একটু একটু করে বলি। সংস্কারের আলাপ করছে না, দেখেন অন্তর্বর্তী সরকার যে বিশাল ক্যানভাস নিয়ে যে সংস্কার করছে না, এটার একটা ইন্টেনশন ছিল, সেটা হচ্ছে ক্ষমতাকে প্রলং করা। কারণ আমি বলছি যে একটা দল যখন পাবলিকের ভোটে নির্বাচিত হন আর 2/3 মেজরিটি হলে তো কোনো কথাই নাই, সেই দল ডিসাইড করবে তারা দেশ কীভাবে চালাবে, তারা ডিসাইড করবে। পৃথিবীর সব দেশে তাই হয়, ঠিক আছে? তো এখন আপনি যে সংস্কারগুলি ধরেন এটা ইনকর্পোরেটেড হলো না এই সংবিধানে, সংবিধানের তো আপনার সংশোধনের প্রভিশন রাখবেন না, নাকি এটা কুপরিবর্তনীয় সংবিধান হবে? তো যদি অ্যামেন্ডমেন্টের প্রভিশন থাকে তাইলে এই সংস্কারগুলি ধরেন ঢুকাই দিলাম সংবিধানে, তো সরকার মনে করলে তো অ্যামেন্ডমেন্ট করে বাতিলও করে দিতে পারে অ্যাডভার্স সিচুয়েশনে। কেন বঙ্গবন্ধু ওয়ান পার্টি রুল করে নাই? সংবিধানে ছিল নাকি একদলীয় শাসন? সে মনে করছে যে এখন একদলীয় শাসন করা দরকার, বা 4th অ্যামেন্ডমেন্ট এটা একদলীয় করে ফেলছে। তা আমি সংবিধান ইনকর্পোরেট করলে লাভটা কি? যদি ওই গভর্নমেন্টে যদি 2/3 মেজরিটি থাকে তা সে তো এটা আবার ঢুকায় আবার বের করে দিতে পারে। এটা তো কমন সেন্সের ব্যাপার, তাই না? তারপরও একটা বিরাট ক্যানভাস নিয়ে তারা করছে। যাই হোক, এগুলো সব চালাকি হয়েছে। আচ্ছা, টিকার ব্যাপারে দেখেন, উনি তো একটা কি বলে যে প্রত্যক্ষ সাক্ষীর কথা বলেন, আমি একটা মানে সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন, তারপরও এটা বিশ্বাসযোগ্য। সেটা হচ্ছে যে হেলথের ডিজি অফিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনার বাড়ি আমাদের গ্রামে, আমাদের এলাকায়। উনি আপনার 5ই আগস্টের কয়েক মাস পরে আমার বাসায় আসছিলেন। ওনার কাছ থেকে আমার শোনা, হেলথের ডিজি নূরজাহান বেগমের সাথে কথা বলতেছে। নূরজাহান বেগম জানেনই না যে ইপিআই এর ভ্যাকসিন কত প্রকারের, উনি জানেনই না।
আচ্ছা, তারপরে এই ভ্যাকসিনগুলি কিনতে হয় 1 বছরের জন্য। কতগুলি কারণে, একটা হচ্ছে সাশ্রয়ী হয়, আর একটা হচ্ছে কি কি জানি টেকনিক্যাল প্রবলেম আছে, এটা 1 বছরের নিচে ইম্পোর্ট করা যায় না। তো যখন এই নূরজাহান বেগম বলতেছে যে এটা 3 মাসের জন্য করা যায় না, তো ডিজি বলতেছে না ম্যাডাম এটা করা যায় না 3 মাসের জন্য। তখন নাকি ওই নূরজাহান বেগম ডিজিকে বলছে একটা লোক দেখায় দিয়ে, হয়তো তার কি হয় পিএসটিএস হবে হয়তো, আমি তো এসব বুঝি না, ওনার সাথে কথা বলেন। এবং ডিজি অফিসে এসে বলতেছে, আমি তখনই বুঝে গেছি যে বিষয়টা ঝুলে গেছে। এই হয়েছে কাণ্ড। আচ্ছা, আরেকটা আপনি বললেন না, এই যে পার্লামেন্টে এই কি বলি এইসব আলোচনা হচ্ছে না, তাই না? হইল খুব মৃদু। দেখেন, এইটা একটা $1 ট্রিলিয়ন কোশ্চেন, এটা খুব রহস্যময় একটা প্রশ্ন, যে ডক্টর ইউনূস তাকে কেন সবগুলি রাজনৈতিক দল স্পেয়ার করে গেল। হ্যাঁ, এত আমি অপরাধী বলবো, এত অযোগ্যতা, এত ব্যর্থতা, এত অপরাধ, তারপরও দীর্ঘ 18 মাস বিএনপি সহ সব রাজনৈতিক দল ইউনূসের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, বরং যারা ইউনূসের সমালোচনা করছে তাদের বিরুদ্ধে উপর ঝাঁপায় পড়ছে। এইটা কি এক রহস্য আমি বুঝলাম না। এবং এখনও দেখেন, তার এত ব্যর্থতার সাথে সে তো এখন হি ইজ নো লঙ্গার ইন পাওয়ার, তাই না? তাকে এসএসএফ দেওয়া হচ্ছে, তাকে এই করা হচ্ছে, সেই করা হচ্ছে, এবং তার বিরুদ্ধে কোনো মামলা আজকে তার বিরুদ্ধে মামলা করতে গিয়ে মামলা খারিজ হয়ে গেছে। এবং খারিজ হয়ে গেছে সেই মামলার আবেদনও কিন্তু উঠে এসেছে যে মাইলস্টোন দুর্ঘটনার পর তিনি গণমাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিলেও তা বাস্তবায়িত হয়নি। এই বিষয়টি আসলে নৈতিকভাবে সমর্থনযোগ্য কিনা আমি সে প্রশ্ন রাখছি। বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে। সাথে আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। মাহবুব কামাল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, মাইলস্টোন দুর্ঘটনার পর অন্তর্বর্তী সরকার গণমাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিলেও তা বাস্তবায়িত হয়নি। সরকার যখন আসলে প্রতিশ্রুতি ভঙ্গ করে, জনগণ কার উপর আস্থা রাখবে? এই অনেক পুরনো প্রশ্ন এগুলো। যাই হোক, দেখেন, মামলার আবেদনের মধ্য দিয়ে কিন্তু নতুন করে উঠে এসেছে। এগুলি বাংলাদেশে কমন প্র্যাকটিস, এগুলি নতুন করে কিছু বলার কিছু নাই। যেটা কথা সেটা শুনেন, সেটা হলো যে এই যে কোন রহস্যময় কারণে ইউনূসকে এভাবে আনচ্যালেঞ্জড যেতে দেওয়া হলো, হ্যাঁ, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। দেখেন, মানে একটা জিনিস খেয়াল করে দেখেন, যে সমস্ত বিষয়কে প্রশ্ন করলে ইউনূস অভিযুক্ত হয়, যে সমস্ত বিষয়কে প্রশ্ন করলে আমেরিকা অভিযুক্ত হয়, সেই সব প্রশ্ন কিন্তু আনটাচ থাকতেছে। আপনি তো হামের কথা বললেন, আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি, সেটা কি পার্লামেন্টে আলোচনা হয়েছে? পার্লামেন্টের বাইরে বিক্ষিপ্তভাবে কিছু কথা বলা হয়েছে, পার্লামেন্টে কিন্তু এইসব। বাণিজ্য মন্ত্রী কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন এই বাণিজ্য চুক্তি তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সেটা তো পার্লামেন্টের বাইরে বলছে, এটা পার্লামেন্ট ভেতরে তো এমপিদেরকে তো আলোচনা করতে দিতে হবে, অপোজিশন আছে না, আরো ইয়ে আছে। এবং পররাষ্ট্রমন্ত্রী এই বাণিজ্য চুক্তিকে অন্যান্য দেশের চুক্তির সঙ্গে মিলিয়ে পড়তে বলেছেন। শুনেন, এগুলি তো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। এই যে বলো না রাষ্ট্র চুক্তি করছে, হ্যাঁ, মানে একটা চালাকি হইলো, সাফল্য হইলে সেটা সরকারের সাফল্য, ব্যর্থ হইলে সেটা রাষ্ট্রের ব্যর্থতা। রাষ্ট্র কিছু করে নাকি? রাষ্ট্র তো সরকারের মধ্যে দিয়ে ম্যানিফেস্টেড হয়। রাষ্ট্র তো একটা বিমূর্ত ধারণা, সে কি কোনো কাজ করে? এটা কোনো মেটেরিয়াল কোনো এক্সিস্টেন্স আছে নাকি? এটা বললেই হবে রাষ্ট্র করছে। এগুলো কি দায় এড়ানোর বয়ান? ফালতু কথা এগুলি। কিন্তু যখন সাফল্য হবে তখন কিন্তু সরকারের, যখনই ব্যর্থ বা কোনো একটা প্রবলেম, সেটা রাষ্ট্রের প্রবলেম। এগুলো আমরা দেখে আসতেছি বহুদিন ধরে। আচ্ছা, যেটা বলতেছি, দেখেন, কোনো কিছু কিন্তু আলোচনা হচ্ছে না পার্লামেন্টে। হ্যাঁ, এই যেটাতে ইউনূস অভিযুক্ত হবে, আমেরিকা অভিযুক্ত হবে, এইটা একটা খুব বাজে সিচুয়েশন আমার পড়ছে। আমাদের ডেস্টিনি কি আমরা জানি না। আমেরিকাকে হস্টেল করা যাবে না, মানে এটা একটা সমীকরণ। ইউনূসকে হস্টেল করলে এইটা আমেরিকাকে হস্টেল করা হয়, ঠিক আছে? তাইলে আমেরিকাকে হস্টেল করে এখানে টিকে থাকা যাবে না। এই হয়ে গেছে পলিটিক্স, একেবারে জলবৎ তরলক, এখানে অন্য কোনো জটিলতাই নাই। হ্যাঁ, তো যে কারণে দেখেন, বিএনপির কর্মী নিহত হয়েছে অন্তর্বর্তী আমলে। আমি সেদিন একটা বিএনপির কোর্টকারকে আমি প্রশ্ন করছি যে আপনাদের কর্মী মারা গেছে, তাও আপনারা প্রোটেস্ট করেন নাই। এই আনুগত্য একটা ইলেকশনের জন্য, মানে ইলেকশনটা তাদের জন্য একটা বিরাট ব্যাপার হয়ে গেছে। কোন রকম একটা ইলেকশন হইলে তারা সফল হয়েছে। যে বিষয়টি যেটা মাহবুব কামাল উত্থাপন করেছেন, আমি সেই বিষয়টিতেই আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে রহস্যজনক কারণে ডক্টর ইউনূস সরকারের সব দায় ওভারলুক করছে রাজনৈতিক দলগুলো। যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির কথাও তিনি বলেছেন। পর্দার অন্তরালের রাজনীতির আসলে নিয়ন্ত্রক কে? পর্দার অন্তরালের রাজনীতির বিষয়ে কথা বলেছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ডিপ স্টেটের কথা বলেছিলেন না উনি? এটা বলার পরে নাহিদ ইসলামদের উচিত ছিল না সংসদে এসে ডিপ স্টেট কারা সেটা প্রকাশ করা?
ডিপ স্টেট কি রাষ্ট্রের পক্ষে বা সরকারের পক্ষে বা কোনো আমাদের জনগণের পক্ষের বিষয়? যদি তাই হয়ে থাকে তাহলে অভিযোগ কেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তুললেন? কিন্তু কই, ওনারা তো এসে সেই তথ্য প্রকাশ করছেন না। তার মানে ডিপ স্টেটের মতো ক্ষতিকর বিষয় বা এক ধরনের অন্যায় প্রস্তাবকারী বিষয়কে তারা টিকিয়ে রাখছেন। কেন টিকিয়ে রাখছেন? কারণ সেখানে নিশ্চয়ই এদের স্বার্থ রয়েছে এবং এই স্বার্থের কারণে তারা চুপ করে আছেন। ঠিক একইভাবে ইউনূস সরকারের বিরুদ্ধে কিছু বলবেন কেন? আজকে ইউনূস সাহেব না থাকলে এনসিপি যে 6টা আসন পেয়েছে, 6টা আসন তো পেত না। ফলে তারা তো ওইখান থেকে বেনিফিশিয়ারি এবং ইউনূস সাহেব তাদেরকে দল বানাতে সাহায্য করেছেন, তাদেরকে উপদেষ্টা হয়ে কাজ করতে সাহায্য করেছেন, তাদের দলের লোকজনকে নিয়ে বিদেশে বেড়াতে গিয়েছেন, তাদেরকে যখন তখন তার ওখানে প্রবেশ করতে দিয়েছেন, তাদেরকে নিয়োগকর্তা, মেটিকুলাস ডিজাইনার এইসব বলে অভিহিত করেছেন, বলেছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছে তার প্রেসার সচিব, এটা বলেছিলেন। যুক্তরাষ্ট্রের পরোক্ষ বলয় কি বাংলাদেশ? যুক্তরাষ্ট্রের পরোক্ষ বা প্রত্যক্ষ বলের বিষয় নয়, পরাশক্তিগুলি পৃথিবীর বিভিন্ন জায়গাতে নানানভাবে প্রভাব বিস্তার করে। আমাদের উপরে নয় শুধু, আমাদের সকল ছোট এবং মাঝারি দেশগুলির উপরে পরাশক্তিগুলি রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক প্রভাব আছে। এই রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক প্রভাবকে যতটুকু পারা যায় এই সীমিতকরণ করে এবং এক ধরনের ভারসাম্য বজায় রেখে সামনের দিকে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের মতো দেশগুলোর নেতৃত্বের যোগ্যতা। আমাদের মতো দেশের নেতৃত্বের যোগ্যতা হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব কামাল। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।